আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই একের পর এক হত্যার শিকার হচ্ছেন রাজনৈতিক নেতারা। আলোচিত ওসমান হাদি হত্যার ঘটনার পর যার সর্বশেষ উদাহরণ গতকাল স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা। গণমাধ্যমের তথ্য বলছে, নতুন বছরে দেশের বিভিন্ন এলাকায় এমন 9টি আলোচিত হত্যার ঘটনা ঘটেছে। আর পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2025 সালে প্রথম 9 মাসে সারা দেশে 2911টি হত্যা মামলা দায়ের হয়েছে। দৈনিক গড় হিসাব করলে দাঁড়ায় প্রায় 11টি খুন। এ সময় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 685টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার মধ্যেও এসব ঘটনা জনমনে এক অজানা আতঙ্ক তাড়া করে ফিরছে। সামনে এমন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা। 24 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন সারা দেশের থানা থেকে অস্ত্র ও গুলি লুট হলেও তার এখনও 15% আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় তাদের এই আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে সেই প্রশ্ন যখন সামনে আসছে, তখন ইসি বলছে অতীতে তফসিল ঘোষণার পর যেসব ঘটনা ঘটে সেই তুলনায় এবার মনোনয়ন দাখিল থেকে শুরু করে এখন পর্যন্ত খুব বড় ও বেশি ঘটনা ঘটে। তবে তারা এখনো আশাবাদী বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে। একের পর এক খুন আসন্ন নির্বাচনে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন সেলিম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল এবং আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। সারোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে আমরা যে জায়গাটি বলছিলাম যে একটা গণমাধ্যমের তথ্য অনুযায়ী আসলে আমরা যে তথ্যগুলো দেখছিলাম বছরের বিভিন্ন এলাকায় শুধু এই বছর জানুয়ারি মাসের আজকে 8 তারিখ এবং এই 8 দিনেই 9টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। আমি একটু পেছনে ফিরে তাকাই, 2016 সালে গড়ে ছিল 10 খুন এবং 2016 সালের পর এই 2026 সালে এসে দাঁড়িয়েছে গড়ে 11 খুন। মানে অতীতের প্রায় সব রেকর্ডকে অন্তত এই কয়েক বছরে ছাড়িয়ে গেল এবছরে যে গড়ে যে কয়টি খুন হয়েছে। সেই সময় আসলে ইসি বলছেন যে অতীতের তুলনায় এখনো পর্যন্ত খুব বেশি বড় ঘটনা তিনি দেখতে পাননি। সেটিকে আসলে আপনি কিভাবে বিচার করতে চান? আপনাকে ধন্যবাদ। দুটো কথা এখানে। এক নম্বর কথা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। ঢাকা শহরে গতকালকেও যে ঘটনাটা, স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তাকে প্রায় প্রকাশ্যে গুলি করা হলো এবং তিনি নিহত হলেন। আজকে আমাদের এনসিপির একজন মহানগর পর্যায়ের নেতা গাজীপুরে, তিনি মারা যান নাই আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং গুলি করে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। অল্পের জন্য তিনি বেঁচে গেছেন। এবং হাদির ঘটনা তো আমরা জানি, এটা তো সারা পৃথিবীব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো আপনি ইসির যে রেফারেন্সটা দিলেন, এই ইসি কিন্তু মানে সিইসি যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি কিন্তু হাদি হত্যাকাণ্ডের ঘটনার পরে কিভাবে বলেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে যে এটা এরকম কোনো বিষয়ই না, বিচ্ছিন্ন ব্যাপার, এরকম 2-4টা লাশ পড়ে, ঠিক এই ভাষায় বলেছেন এবং এক ধরনের দাঁতাল হাসি দিয়ে বলেছিলেন। এবং তার সাথে আপনি মিল পাবেন সেই যে আওয়ামী লীগ আমলে শাহজাহান সাহেবের যে ওই নিরাপদ সড়ক আন্দোলনের সময় ওই শিক্ষার্থীরা বাস চাপার মাধ্যমে নিহত হওয়ার পরে যেভাবে কথা বলেছিলেন, তিনি একই টোনে কথা বলেছেন। এবং এরপরে কিন্তু তিনি তার পদে থাকার আসলে সকল নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা বারবার কিন্তু এই সিইসির ব্যাপারে প্রশ্ন করেছি। এখন আমি তো একজন নির্বাচনের প্রার্থী, ওনার সমালোচনা করলে আমি জানি না যে আমার আবার কখন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায় উনি আমাকে, ওনার হাতে তখন ক্ষমতা, আমাদের মতো দুর্বলদের বিরুদ্ধে উনি ওনার ক্ষমতা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ধরনের যে অপরাধী বা এই যে হত্যাকাণ্ড ঘটেছে, আপনি যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন শুরুতে, এটা তো খুবই অ্যালার্মিং। এবং এই ক্ষেত্রে আপনার আমরা যেটা আমাদের লোকাল অভিজ্ঞতা, যে বিভিন্ন জায়গায় আপনার যারা শীর্ষ সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে, যাদের বিরুদ্ধে বড় বড় মামলা আছে, তারা একদিক থেকে আটক হয়, আরেক দিক থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং তারাই কিন্তু আপনার এই ঘটনাগুলো ঘটাচ্ছে, অপরাধগুলো ঘটাচ্ছে। এবং হাদির ঘটনা তো একেবারে টেক্সটবুক এক্সাম্পল। এখন বলা হচ্ছে যে হাদিকে হত্যা করার জন্যই তাকে জামিন দেওয়া হয়েছে। তার মানে এটার নেটওয়ার্কটা কত বড় এবং এর সাথে অনেকে জড়িত, সরকারের ভেতরের বাইরের প্রভাবশালী অংশ, নানাভাবে তারা মিলে এই কাজটা করছে। এখন নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা? ডেফিনেটলি নির্বাচনের প্রভাব পড়বে। নির্বাচন হয়তো বানচাল হবে না বা নির্বাচন হয়তো বন্ধ হবে না, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। যখন দেখবে এরকম প্রকাশ্যে প্রার্থীরা গুলিবিদ্ধ হচ্ছে, রাজনৈতিক দলের নেতারা গুলিবিদ্ধ হচ্ছে, তখন তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আমাদের প্রথমত যে কথাটা তারা বলেন যখন আমরা গণসংযোগে যাই, যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করেন, তাহলে আমরা ভোট দিতে যেতে পারবো। এবং যারা অস্থিতিশীল করতে চায়, এখানে কিন্তু আপনার ধরেন যে সকল প্রার্থীরা দেখবেন যে তারা আসলে হেরে যাচ্ছেন বা হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তারা কিন্তু একটা হাঙ্গামা সৃষ্টি করতে চাইবেন এবং সেটা মানুষকে ওই ভোট কেন্দ্রে যাওয়া থেকে
একটা মানে বিমুখ করবে, ভোট কেন্দ্র বিমুখ করবে, এবং ভোট কেন্দ্র বিমুখ করলে অল্প ভোটে তারা সাংগঠনিক ভোটে ওই সমস্ত দলের প্রার্থীরা জিতে যেতে পারেন। এই ধরনের একটা পরিস্থিতি হবে। আমার কাছে মনে হচ্ছে এটাও একটা বড় পরিকল্পনার অংশ, যে আপনি সাধারণ মানুষকে মানে ভোট কেন্দ্র থেকে বিরত রাখলেন নানাভাবে ভয়ভীতি দেখিয়ে। এখনই ভয়ভীতি দেখানো হচ্ছে নানাভাবে। একটা তো হচ্ছে সহিংসতা ঘটিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, আর একটা হলো মানুষকে সরাসরি আপনার নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা এগুলো অভিযোগ করেছি। যেমন ধরে আমি একটা উদাহরণ দিই, যে সাধারণ মানুষ যারা একেবারেই হয়তো অত কিছু খোঁজখবর রাখেন না, তাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি অমুক মার্কায় ভোট না দেন, সিসিটিভি ক্যামেরা থাকবে, ওই যেখানে ভোটের যে ঘেরাও করা যে জায়গাটা, ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন এটা কিন্তু দেখা যাবে। পরে কিন্তু আমাদের মার্কায় ভোট না দিলে আপনার কিন্তু খবর আছে। যেহেতু আপনার কাছে উদাহরণ আছে, প্রমাণ আছে কিনা, সেই প্রমাণ থাকলে আপনারা আসলে কেন নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা? আমরা অভিযোগ করেছি, আমরা এটা জেলা পর্যায়ে যত প্রশাসনিক যত লেয়ার আছে সব জায়গায় এগুলো অভিযোগ করেছি, কিন্তু এই অভিযোগ করলে তো এই অভিযোগ পর্যন্তই, সেগুলো নিয়ে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের দল করে বলে আমার দলের একজন কর্মীর ভাইকে বেদম প্রহার করা হয়েছে, এবং এর বাইরেও আপনার আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যেন রাজনীতি তারা ছেড়ে দেয়। এরকম পরিস্থিতি কিন্তু লোকাল পর্যায়ে বিরাজ করছে। এবং এই যে অবৈধ অস্ত্রের কথা তোলা হয় বারবার, যে অবৈধ অস্ত্র উদ্ধার করাটা উচিত, এখন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য যৌথ বাহিনী অভিযানে নামলো, ধরে নিলাম, কিন্তু সার্বিক পরিস্থিতি এবং প্রশাসনের যে একদিকে হেলে যাওয়া থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে আসলে যেটা হবে, যে সকল সন্ত্রাসীরা কোনো একটা বিশেষ দলের হয়ে ভোট কেন্দ্র দখল করতে যাবে বা ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকবে। কিছু নিরীহ লোক এবং অন্য দলের যেগুলো তালিকা আসলে তাদেরকে ধরিয়ে দেওয়া হবে। গতকালকে আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে, যে আমার হয়ে ভোট চায় বলে বা আমার হয়ে দোয়া চায় বলে একজন হিন্দু ব্যক্তিকে আপনার তালিকা দিয়ে থানায় গ্রেফতার করে একটা ভুয়া মামলায় রাখে। কেন মনে হচ্ছে যে শুধু আসলে এটা কি বেছে বেছে আপনাদের রাজনৈতিক দলে? আমার অভিজ্ঞতা তো সেরকম, এবং আমি অন্যান্য যে সমস্ত জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি, একই বড় রাজনৈতিক দলকে কি সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে বলে আপনারা মনে মানে করেন? অ্যাপারেন্টলি আমি যেটা বললাম, যে কালকের ঘটনাটাই আপনি দেখেন, যে একজন মানুষ যে সাধারণ অন্য একজনের কাছে আমার হয়ে দোয়া চাচ্ছেন বলে তাকে আপনি একটা ভুয়া মামলায় মানে পুলিশের কাছে তাকে নাম দিলেন, এবং নামটা দিয়েছে কিন্তু একটা রাজনৈতিক দলের নেতারা। আমরা যখন থানায় গেলাম যে কেন তাকে আপনি কোন এই মামলায় করলেন কেন, তখন দেখা গেল যে ওখানে ওই রাজনৈতিক দলের নেতারা চাপ দিচ্ছেন যে তাকে যেন না ছাড়া হয়। তো এটা কিন্তু অভিজ্ঞতা আমাদের। রুবেল, এই যে আসলে পরস্পর বিরোধী যে বক্তব্য সেটি যেমন আছে, তেমনি হত্যাকাণ্ড তো একের পর এক চলছেই। হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে যদি এই পর্যন্ত আসে, বা তার আগেও আসলে নানানভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, এবং রাজনৈতিক যে খুনের তথ্য আমাদের কাছে আছে সেটিও অনেক আশঙ্কাজনক, কিন্তু সেই সংখ্যাটিও আশঙ্কাজনক। একটি হত্যাকাণ্ডেরও আমরা বিচার দেখিনি এখনো পর্যন্ত, এবং প্রায় সবগুলো হত্যাকাণ্ডে কিন্তু সিসিটিভি ফুটেজ আছেন, কারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তারাও বেশ স্পষ্টভাবে তাদেরকেও দেখা যাচ্ছে। কিন্তু আসলে এই সরকার তাহলে ব্যর্থতার দায় কি নিচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সম্মানিত 200 আলোচক এবং আমাদের এই অনুষ্ঠানটি দূরে এবং কাছে যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে আছি আর কি। সব কথার শেষ কথাটা আগে বলে রাখি আর কি। 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের পুনর্জন্মের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন অনিবার্য। এখন এই যে নির্বাচনের অনিবার্যতা রয়েছে, সেখানে বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি নানান শক্তি এবং এই যে বর্তমান যে ট্রানজিশনাল পিরিয়ডটা আমরা পার করছি, এই ট্রানজিশনাল পিরিয়ডটার স্প্যানটাকে ইনক্রিজ করলে যাদের লাভ হয় তারাও এদের সাথে সামিল আছে আর কি। তারা সকলে মিলে নানানভাবে বাংলাদেশের পরিস্থিতিটাকে এমন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে, যার ফলে হচ্ছে আমাদের নির্বাচনটা অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়ে যেতে পারে, অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়ে যেতে পারে। আপনারা একটা জিনিস মনে রাখেন, এই যে দেশের মানে কন্টিনিউয়াসলি গত কয়েক মাস ধরে এই যে হচ্ছে গিয়ে মানে রিপিটেডলি হত্যাকাণ্ডগুলো হচ্ছে, একের পর এক হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই জন্য প্রাথমিকভাবে আমি দায় কাকে করব? কাকে আমি দায় করব? আমি কার কাছে নিরাপত্তা চাইবো এবং কাকে দায় করব? আমি দায় করব হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আমি দায় করব হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে। ঠিক আছে, হ্যাঁ, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেটা তো হচ্ছে গিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট এই দেশে স্টিল এক্সিস্ট করে। কেয়ারটেকারের যে বিধানটা এই মুহূর্তে এসেছে পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে, ঠিক সেই বিধানটা তো আসলে এক্সিকিউট হবে হচ্ছে আগামী চতুর্দশ নির্বাচনের সময় থেকে, এখন নয়। এখন কিন্তু আমার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার হচ্ছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী তারাই বাংলাদেশকে চালাচ্ছে, এবং তাদের সবচেয়ে বড় দায়ভার ব্যর্থতার যে বিষয়গুলো আছে
তাদের অনেকগুলো ব্যর্থতার তালিকার মধ্যে সবচেয়ে বড় তালিকা হচ্ছে যে আমার জানের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ কিন্তু প্রধান হয়েছে আর কি। উপদেষ্টা তো বলেছেন ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন আর হতে তিনি যাচ্ছে বলতে আগামী পারেন, নির্বাচন। কারণ তার স্বরাষ্ট্র উপদেষ্টা তো এইরকম একটা সিচুয়েশন যখন তৈরি হবে, আপনারা যখন প্রশ্ন করছেন, মিডিয়া যখন প্রশ্ন করছেন তাকে, তখন তিনি সেটাকে পাশ কাটায় চলে যান হচ্ছে পেঁয়াজের দাম 40 টাকা বেড়ে গেছে বলে। এরকম কথা বলবার কয়েকদিনের মধ্যে হাতি হত্যাকাণ্ড হলো, অথচ এই লোকটি বহাল তবিয়তে সবাই রয়ে গেলেন আর কি, সবাই বহাল তবিয়তে অবস্থান করছেন আর কি। তো আমাদের রাষ্ট্রপতিও যখন চলে গেল যে থাইল্যান্ডে চিকিৎসা করতে, মানে আগের রাষ্ট্রপতি আর কি, তখনও তো দেখলাম যে দুই একটা ছোটোখাটো পুলিশ কর্মকর্তা চাকরি টাকরি চলে গেল আর কি। আর যে বড় বড় যারা রয়েছেন তারা তো, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তারাও থাকেন, ভালোভাবে থাকেন। পরে আবার শুনলাম নাকি জামাত ইসলামের কে জানি তার একদম আত্মীয় স্বজন হয়, এবার হচ্ছে দাঁড়িপাল্লায় নির্বাচন করছেন আব্দুল হামিদ সাহেবের। তো ইত্যাদি ইত্যাদি বিষয় থাকতে পারে, আত্মীয়তার বন্ধন থাকতে পারে। কারণ অতীতেও বলেছিলেন তো আমাদের জামাতের আমির সাহেব যে হচ্ছে ফ্যাসিস্ট বলা দরকার নাই, তারা আমাদের অনেকের আত্মীয় স্বজন আর কি। যে আত্মীয় স্বজন হোক আর না হোক, যে ঘটনাটা হচ্ছে যে হত্যাকাণ্ড চলছে এবং অস্ত্র উদ্ধারের যে বিষয়টি, সেই বিষয়টি আপনি যদিও বলছেন যে 15%, যদি আমার কাছে তথ্যটা আসলে 15% অস্ত্র উদ্ধার হয়েছে আর কি। হ্যাঁ, 15%, বাকি অস্ত্র উদ্ধার করতে পারে নাই। একটি বিশাল অস্ত্র এখনও রয়ে গেছে। শুধুই কি অস্ত্র রয়ে গেছে, এর মধ্যে তো অনেকেই হচ্ছে জেল ভেঙে পালিয়ে গেছে। জেল ভেঙে কি শুধু হচ্ছে রাজবন্দী বা পলিটিক্যালি কনভিক্টেড বা অ্যাকিউজ লোকরা কি পালিয়েছে, না এর সাথে হচ্ছে যে সমাজ বিরোধী যারা ছিল, ক্রিমিনাল যারা ছিল, তারাও তো পালিয়েছে। এবং সেখানে তো নানা রকম ষড়যন্ত্র আছে সামনে নির্বাচন ঘিরে, হ্যাঁ, সেই জায়গাটিতেও তো এবং আশঙ্কা একই আরো সাথে বাড়ছে। বলি অস্ত্রও আছে, অপরাধীও আছে। জি। অস্ত্র যেমন হচ্ছে ছড়িয়ে আছে, তেমনি হচ্ছে অপরাধী। হ্যাঁ, সেই জায়গাটিতেই আমার প্রশ্ন, সবগুলো সাদাত হত্যাকাণ্ড হোসেন ঠিক রাজনৈতিক হত্যাকাণ্ড না, নয়। বেশিরভাগ রাজনৈতিক অনেক সময় দেখা হত্যাকাণ্ড যাবে, হচ্ছে। এমন সময় দেখা যাবে গতকাল বা আজকের একটা ঘটনা আছে, ধরুন কাউকে কারো হুন্ডা ছিনতাই করার চেষ্টা করছে, হুন্ডা আইন ছিনতাই শৃঙ্খলা করতে গিয়ে তাকে অবস্থার হয়তো সব গুলি মিলিয়ে করা আসলে হচ্ছে। এখন বড় অবনতি এখন এটাকে আমি ঘটছে। রাজনৈতিকরণ করতে পারি, কিন্তু সবগুলো কিন্তু আবার শুধু না, সেই পলিটিক্যাল জায়গাটিতে নয়। আসি। সাদাত হোসেন সেলিম, যদি আমি রাজনৈতিক হত্যাকাণ্ডের দিকে তাকাই, 2025 সালে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় 102 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 744 জন। আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করতে তো সাধারণত এই ধরনের রাজনৈতিক সহিংসতাগুলো ঘটে। এখন তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, এখন কেন এই ঘটনাগুলো ঘটছে? এখন তো সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবার কথা। এই পরিস্থিতি যদি এখন নির্বাচনের আর কয়েকদিন, হাতে গুনে কয়েকদিন বাকি আছে, যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি নির্বাচনকালীন সময়ে, তাহলে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক বৃন্দকে। আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আমরা অনেকবার আলোচনা করেছি, অসংখ্যবার আলোচনা করেছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করেছি। এমনকি আপনার ছাত্ররা যা মিছিল নিয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। ভদ্রলোক আসলে খুব গন্ডারের চামড়া, অথবা মানে কিসের চামড়া ঠিক বলতে পারবো না, মানুষের চামড়া তো অবশ্যই নয়, থাকলে তিনি নিজের থেকে সরে যেতেন আর কি, যেহেতু তিনি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন না। আর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কেন এবং এই ধরনের বাজির ঘোড়া ধরেছেন এবং মরণপণভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্বে রেখেছেন, সেটা বুঝতেছি না। স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন হলে যে খুব বেশি পরিবর্তন হবে সেটা হয়তো মনে করছি না। তারপরেও মানুষের যে একটা ধারণা যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন যদি রাফ অ্যান্ড টাফ ব্যক্তি পড়ে, তাহলে হয়তো বা কর্মঠ এবং একজন ইয়াং এনার্জেটিক সাদাত পড়ে। সেলিম, আপনি তো এখন বিএনপি নেতা, একটা কথা তাহলে একটু যুক্ত করি। বিএনপি মনে করছে এরকম বিচ্ছিন্ন ঘটনার প্রভাব পড়বে না নির্বাচনে। নির্বাচনে তো প্রভাব বিএনপি পড়বে যদি না। মনে করে প্রভাব পড়বে না, তাহলে নির্বাচনের স্বরাষ্ট্র উপদেষ্টার দোষ কি? নির্বাচনের প্রভাব পড়বে না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা আইন শৃঙ্খলা বাহিনী। তারা তো সেই কাজটা করছে না, বরঞ্চ নির্বাচনকে সামনে রেখে এখন তারা যেটা করছে যে একটা তারা গ্রেপ্তার বাণিজ্য করছে। মানে এফআইআর নাম থাকুক বা না থাকুক, যারা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে গ্রেপ্তার করছেন এবং আপনার হয় মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। এছাড়া পুলিশের দৃশ্যমান কোনো আপনার আইন শৃঙ্খলা উন্নতির কোনো কর্মকাণ্ড আমরা পরিলক্ষিত করছি না। এটা তারা একটা বাণিজ্য হিসেবে নিয়েছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেন কোনো কথা বলতে না পারি, তাহলে ধরে ধরে যারা আওয়ামী লীগের সমর্থক তাদের গ্রেপ্তার করছে, হয়তো তাদের নামে কোনো মামলাও নাই, অজ্ঞাতনামা দেখিয়ে করছে। এটা ছাড়া আর আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়ছে না। এখন আসি নির্বাচনের কথা। হ্যাঁ, নির্বাচনে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি, আমাদেরকে আমাদের প্রতিনিয়ত আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষীরা
বারবার বলছে যে আপনারা একটু নিরাপত্তা নিয়ে চলাফেরা করেন, যদিও আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবেই চলাফেরা করছি। আবার গোপালগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তিনি তার পাঞ্জাবের বোতাম খুলে বুলেট প্রুফ জ্যাকেট দেখিয়েছেন এবং বলেছেন যে দীর্ঘদিন ধরে আসলে তারা এভাবেই চলাফেরা করতে হচ্ছে তাদের। না, এটা দেখার পরে বিদেশ থেকে আমাকে দুজন ফোন করেছেন, কানাডা থেকে গত রাতে একজন ফোন করে বলছেন যে আপনি আজকে একটা বুলেট প্রুফ জ্যাকেট কিনেন। আসলে হায়াতমত আল্লাহর হাতে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আমরা কিছু করতে পারবো না। তবে আমরা যেটা চাই সেটা হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হোক এবং প্রার্থীদেরকে একটা নিরাপত্তা বিধান করুক এবং সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করুক যেন জনমনে যে শঙ্কাটা বিরাজ করছে সংখ্যাটা যেন দূর হোক। সেই সংখ্যাটা দূর হওয়ার জন্য প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে আমরা তেমন কোনো কর্মকাণ্ড দেখছি না। এখন নির্বাচন কমিশন তো নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন, পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ড তাদের আছে, মূল ফোকাসটা তাদের নির্বাচন। এখন নির্বাচনী কর্মকাণ্ডকে তারা গতিশীল করার জন্য, নির্বাচনকে সফল করার জন্য তারা নির্বাচনী কর্মকাণ্ডের উপর প্রাধান্য দিবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে উচিত হবে, আমরা দাবি করব যে আইনশৃঙ্খলা বাহিনী যেন আরও সক্রিয় ভূমিকা পালন করো। চুরি ছিনতাই বেড়ে গেছে, আবার ধরেন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, যেমন একটা এলাকায় দেখলাম যে 2 ভাই মিলে ছোটো ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। এটা হয়তো পারিবারিক কলহের কারণে, জায়গা জমির কারণে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে। রাজনৈতিক সব হত্যাকাণ্ড কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ডেরও যে সংখ্যা সেটিকেও কি আপনার আশঙ্কাজনক বলে মনে হচ্ছে না? না, আমি বলছি যে আপনি যে তথ্যটা পেয়েছেন সেটা একদম আমি দ্বিমত করছি না বা একমত করছি না। কিছু কিছু ক্ষেত্রে এটাকে রাজনৈতিক কালার দেওয়া হচ্ছে, হয়তো সেখানে কোনো ব্যক্তিগত সত্যদামি আছে, অথবা আধিপত্য বিস্তারের কোনো বিষয় আছে, অথবা চাঁদাবাজি অথবা দখলদারি কোনো বিষয় আছে, ইত্যাদি বিষয় নিয়ে ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু সার্বিক অর্থে নির্বাচনের আর সামান্য সময় বাকি আছে। এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলাকে আরও উন্নত করার জন্য তাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা নিতে হবে। আমরা মনে করি যে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা করার কোনো কারণ নেই, কারণ নির্বাচন অনিবার্যভাবে হতে হবে। ইতিমধ্যে দেশ স্থবির হয়ে গেছে, সমস্ত অর্থনীতি স্থবির হয়ে গেছে, প্রশাসন স্থবির হয়ে গেছে। সুতরাং নির্বাচনটা হয়ে যাবে এবং নির্বাচনটাকে নিয়ে আমরা যে আশঙ্কাটা অনেকের মধ্যে ছিল, অনেকে নির্বাচনকে বিলম্বিত করে নির্বাচন হলো, কিন্তু সেই নির্বাচনে আসলে কতখানি সংঘাত সহিংসতা হবে সেটি তো আমাদেরকে নিঃসন্দেহে ভাবাচ্ছে। এবং যেভাবে মব আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন আইনজীবীকে আসলে কিভাবে পিটিয়ে মেরে ফেলা হলো দিনে দুপুরে। এই ঘটনাগুলোর পরেও আসলে আমরা সঠিক পদক্ষেপ কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি কেন এখনো দৃশ্যমান হতে দেখি? আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার কারণেই তো মব বলেন আর যাই বলেন সেটা হচ্ছে। আমরা তো মব সৃষ্টি করে সমস্ত মাজারগুলো ভাঙতে দেখছি, আমরা বাউল সঙ্গীত বন্ধ করতে দেখছি, আমরা মব করে আপনার ওই নারীদের ফুটবল খেলা বন্ধ করতে দেখেছি, আমরা যেমন খুশি তেমন সাজে একজন রাজাকার সেজেছে সেখানে মব সৃষ্টি করে সেটা বন্ধ করতে দেখেছি। এখন মব তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা বিশেষ রাজনৈতিক দল করছে, সবাই কিন্তু মবের সাথে জড়িত না, কিন্তু সব রাজনৈতিক দলগুলো মব করছে না, সাধারণ জনগণও কিন্তু মব করছে না। মব একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা বিশেষ যে হত্যাকাণ্ডগুলো চলছে সেখানেও তো নিশ্চয়ই পেছনে কেউ না কেউ আছে, তারা তো এই হত্যাকাণ্ডগুলো খুব প্ল্যান করেই ঘটাচ্ছেন, সেটাও দেখে বোঝা যাচ্ছে। রাজনৈতিকভাবে এখন যদি প্রতিপক্ষের কথা বলে, এই মুহূর্তে বিএনপি এবং এনসিপি এবং জামায়াতের যে জোট আছে তারা হয়তো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন দেশে একটি পক্ষ চায় গোলামি, আরেকটি পক্ষ চায় আজাদি। এই জায়গাটিতে আমি আলোচনায় ফিরতে চাই, একটি বিরতি নিতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সারওয়ার তুষার, আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন বাংলাদেশের একটি পক্ষ চায় গোলামি, আরেকটি পক্ষ চায় আজাদি। তিনি এটিও বলেছেন একটি পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করছে, ভারতীয় গুন্ডামির পক্ষে অবস্থান নিয়েছে, মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে নিঃসন্দেহে এক ধরনের ষড়যন্ত্র কাজ করছে। যারা আসলে এই গোলামির পক্ষে অবস্থান করছে বলে আপনারা মনে করেন, তারাই কি কোনো না কোনোভাবে এই ষড়যন্ত্রেরও অংশ? না, সেটা তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু তার বক্তব্যের যে এসেন্স সেটা হচ্ছে যে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশ তো যে কারণে এই গণতান্ত্রিক যে রূপান্তরের যে সংগ্রামটা আমাদের করতে হচ্ছে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, এটাকে আবার আগের জায়গায় রাখার জন্য, পুরনো সিস্টেমটাকেই বলবৎ রাখার জন্য নানা পক্ষ সক্রিয়। ফলে এখানে বাইফার্কেশনটা ক্লিয়ার। একটা হচ্ছে আপনি কি আজাদি তথা বাংলাদেশের মুক্তি সার্বভৌমত্বের পক্ষে থাকবেন, নাকি আপনি গোলামি বা দাসত্ব বেছে নেবেন। এখন এই গোলামি বা দাসত্বের যে পক্ষ, সেখানেও বিভিন্ন দল থাকতে পারে বা বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তিরা থাকতে পারেন, দলের বাইরেও অনেকে থাকতে পারে। আবার এই যদি আপনি বলেন যে যেটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ পন্থা, এখানেও আবার বিভিন্ন দল, এটা কোনো একক দল আছে বা শুধু তারাই আছে এরকম করে বলা যাবে না। ফলে পক্ষটা খুব ক্লিয়ার, আপনি কোন পক্ষ নেবেন, বাংলাদেশের মানুষের পক্ষ নেবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন, নাকি আপনি বাংলাদেশ বিরোধী যে শক্তি আছে
তাকে কোনো না কোনোভাবে ছাড় দেয়া, তাকে কোনো না কোনোভাবে ফ্যাসিলিটেট করা, সেটা করবেন, বা তার জন্য এক ধরনের হাহাকার আমরা কিন্তু এখনও দেখতে পাই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন সম্ভব, এই ধরনের কথাবার্তাও কিন্তু এখন আমরা শুনতে পাই। তো ওইখান থেকে এবার বাইফার্কেশন বা বিভাজনটা যদি বলি যে এখান থেকে হচ্ছে যে একটা সংস্কার এবং মুক্তির পক্ষে বাংলাদেশের পক্ষে, আরেকটা হচ্ছে পুরনো সিস্টেমকে বলবৎ রাখা তথা দাসত্বের পক্ষে। কারণ পুরনো সিস্টেমটা পুরোপুরি এখানে সাপোর্ট করতো ইন্ডিয়া বা দিল্লি, এটা তো এখন আর কোনো গোপন বিষয় না, সবাই জানে যে এই অগণতান্ত্রিক যে শাসন ব্যবস্থাটা অতীতে ছিল এই কিছুদিন আগেও শেখ হাসিনার আমলে, এটা তো সরাসরি ভারত দ্বারা প্যাট্রোনাইজ ছিল। ফলে আপনি কোন পক্ষকে নেবেন, বেছে নেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত এখন আর যে এমনকি একেবারে ক্রিকেট পর্যন্ত তারা এটা ঢুকিয়ে দিয়েছে। বা আপনি দেখতে পাচ্ছেন যে মুস্তাফিজ এত জনপ্রিয় একজন প্লেয়ার ওই আইপিএলে, তাকেও ভারত এখন আর খেলতে দেবে না, কারণ হচ্ছে এখন বাংলাদেশের পরিবর্তিত একটা পরিস্থিতি। তো এই যে তার একটা মাথা খারাপ অবস্থা, এটার কারণ হচ্ছে যে সে তার নিয়ন্ত্রণ এখানে হারিয়েছে বলে মনে করছে। আবারও সে নানাভাবে তার নিয়ন্ত্রণটাকে বলবৎ রাখতে চায়। তো সেটার বিরুদ্ধেই আমাদের গণতান্ত্রিক সংগ্রাম। আমাদেরকে একটা শত্রুতা, আমরা মানে আলাদা করে কোনো শত্রুতা করতে চাই না। সারাক্ষণ আপনি আপনার প্রতিবেশীর সাথে মানে যুদ্ধও করতে পারবেন না, সেটা মানে লজিক্যাল না এবং সেটা দরকারও নাই। কিন্তু আমরা যে আমাদের সিদ্ধান্ত নেব, আমরা যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এগিয়ে নেব, সেক্ষেত্রে তো ভারতের হস্তক্ষেপ আমরা এই অভিযোগটা তো মূলত আপনাদের বিএনপির বিপক্ষে। আপনি বলছেন কোন পক্ষকে আসলে আপনারা বেছে নেবেন সেটিও নিঃসন্দেহে সেই রাজনৈতিক দলটির ডিসিশন। সেখানে ছাড়াও তো আপনারাও তো জামায়াত ইসলামীকে বেছে নিয়েছেন এবারে নির্বাচনের জন্য, সেটিও কি আসলে আদর্শিকভাবে নীতিগতভাবে আপনাদের সাথে সাংঘর্ষিক না? না, জামায়াত ইসলামের সাথে আমাদের কোনো আদর্শিক ঐক্য হয় নাই। আমরা একটা নির্বাচনী সমঝোতায় 1991 সালের নির্বাচনে বিএনপি জামায়াত ইসলামের সাথে এক ধরনের সমঝোতা এসেছিল নির্বাচনী, এবং নির্বাচনী সমঝোতায় আমরা শুধু জামায়াত ইসলামের সাথে যাইনি, এখানে আরও 8টা দল আছে, অনেকগুলো দল আছে, এবং সেখানে সবাই বেশিরভাগ ইসলামিক, এখানে মধ্যমপন্থী দলও আছে, এবি পার্টির মতো দলও আছে, আমরা আছি। ঠিক আছে, এটা করার উদ্দেশ্যই হচ্ছে যে এই যে মানে বাংলাদেশের বিভাজনটা সবসময় মতাদর্শিক হয়ে যায়। ইসলাম পন্থা বনাম প্রগতির পক্ষে, এক দল প্রগতির পক্ষে, আরেক পক্ষ ইসলামের পক্ষে। একটু যুক্ত করে সৈয়দ তুষার, এনসিপির কাছে তো আসলে আপনি নতুনত্বের কথা বলছিলেন, নতুন বাংলাদেশের কথা বলছেন, সেই প্রত্যাশাটা ছিল। আপনি আবার বললেন যে কিছু রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল আবার সেই পুরনো ধারাতেই ফিরে যেতে চাইছে, সেই পুরনো ধারারই তো একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী। আপনারাও কি তাহলে আপনাদের যে নীতিগত জায়গাটি ছিল সেখান থেকেও পিছিয়ে গেলেন? না, আমরা পিছিয়ে যাইনি। আপনি নির্বাচন হচ্ছে একটা কৌশলের বিষয়। এবার কেউই একক নির্বাচন করছে না, কোনো দল একক নির্বাচন করছে না। তো আমরা কী কারণে একক নির্বাচনের বার্ডেনটা কেন এনসিপির উপর থাকবে? এবং এনসিপিকে একক নির্বাচন করতে বলার মধ্য দিয়ে মূলত যেটা করা হয়, আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির একটা মজার ঘটনা এখানে ঘটছে। এখানে সেলিম ভাই আছেন, সেলিম ভাইরা একটা দল করতেন, সেখানে তারা বিএনপিকে যথেষ্ট পরিমাণ সার্ভিস দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তারা কিন্তু দল বিলুপ্ত করে দিয়ে, যেটাকে আমি বলেছি যে একটা সেলিম মডেল, যে তারা দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যুক্ত হয়ে গেলেন। আরেক ধরুন ইরান ভাইয়ের মতো যারা, তারা দল থেকে মানে বিএনপির জোট থেকে সরেই গেলেন। এর বাইরে হচ্ছে বিভিন্ন যে অ্যালায়েন্স হচ্ছে, এই অ্যালায়েন্সের কাজ হচ্ছে যে খুব সুনির্দিষ্ট সংস্কার এবং রাষ্ট্র গঠন প্রশ্নে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে। আপনার এবং আমার মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই সিদ্ধান্তটা আসার পেছনে অনেকগুলো প্রেক্ষাপট আছে। এর মধ্যে একটা বড় প্রেক্ষাপট হচ্ছে বিএনপির আপনার লোকাল পর্যায়ে, আপনি এখানে যতই হাই সাউন্ডিং কথা বলেন, লোকাল পর্যায়ে দেখা যাচ্ছে যে বিএনপি সংস্কারের এবং গণভোটের বিরুদ্ধে বলছে। তারা বলছে যে এটা একেবারেই মিথ্যা তথ্য দিয়ে তারা এই কথাগুলো বলছে যে যদি আপনি গণভোটে হ্যাঁ দেন তাহলে নাকি মুক্তিযুদ্ধ থাকবে না, তাহলে নাকি জাতীয় সঙ্গীত থাকবে না, তাহলে নাকি 16 ডিসেম্বর থাকবে না। ভিডিও আছে, গতকালকে আমি ভিডিও দেখলাম। তো এইটা করার মধ্যে দিয়ে কি হচ্ছে, আপনি সংস্কার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাহলে আমাদেরকে অবশ্যই গণভোটের পক্ষের যারা আছে তাদেরকে এক জায়গায় আসতে হবে, কারণ আমরা তো গণভোটকে পাশ করাতে হবে। জি, অর্থাৎ এরকম ঘটনা যদি চলতে থাকে তাহলে নেপথ্যে যারা কাজ করছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করতে, তারা আসলে অনেক বেশি সুযোগ পাচ্ছেন কিনা। নতুন মডেলের কথা তুলেছেন সারোয়ার তুষার, সেই জায়গাটি ঘিরেও আসলে একটা বড় শঙ্কা তৈরি হলো কি? দেখুন, আপনার জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে এবং বিএনপি গণভোটের পক্ষে। বিএনপি প্রকাশ্যে কখনো কোথাও গণভোটের বিপক্ষে কথা বলেনি। বিচ্ছিন্নভাবে দু একজন যদি নেতা কথা বলেও থাকে, সেটা দায়িত্ব বিএনপি নেবে না। এটা হলো যে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানে যে হাসনাত আবদুল্লাহ বলেছেন গোলামি অথবা আজাদি। এখন আমরা তো 1971 সালে আমরা গোলামি জিনজির ভেঙে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তখন আমাদেরকে গোলামির জাতাকলে যারা আবদ্ধ করার জন্য সশস্ত্র লড়াই করেছে, যুদ্ধ করেছে, অস্ত্র হাতে নিয়ে আপনারা সেই পাকিস্তানি সৈন্যদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, সেই দলটির সাথে কিন্তু আজকে এনসিপি চলে গেছে।
তাই সুতরাং এনসিপিকে আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে যেটা চিন্তা করেছিলাম সেটা তারা মধ্যপন্থী সেই দলটি একসময় নির্বাচনে বিএনপির সাথেও জোট করেছে। না, জামাতে ইসলাম বিএনপির সাথে জোট করেছে। জামাতে ইসলাম আর বিএনপি যদি চিন্তা করেন তাহলে তারা মানে চিন্তা চেতনার দিক দিয়ে কিছুটা কাছাকাছি ছিল, কিন্তু এখন জামাতে ইসলাম কিন্তু একেবারেই একদম ডানপন্থা অবলম্বন করছেন। বিশেষ করে নারী স্বাধীনতার মানে বিপক্ষে তাদের অবস্থানটা অত্যন্ত সুদৃঢ়, এবং অন্যান্যভাবেও তারা যেসব কথাবার্তা বলছেন সেটা করে আমরা দেখছি একটা অন্ধকারের দিকে। এবং আমরা যেটা মনে করলাম যে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা আলোর দিকে আমাদেরকে নিয়ে যাবেন, সেখানে আলোর দিকে নিয়ে গিয়ে তারা নিজেরাই অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছেন এই 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 অ্যালায়েন্সটা করে আর কি, যেটা আমরা কোনোভাবেই আমরা আমাদের কাম্য ছিল না। এখন এই অ্যালায়েন্সটা মানে তারা কেন করলেন, এবং মানে কেন বিএনপির সাথে একটা অ্যালায়েন্স করার আগে দিয়ে জামাতের বিপক্ষে তাদের অবস্থানটা ছিল অত্যন্ত মানে খুব সুদৃঢ় তাদের অবস্থানটা। যদিও আমরা 5ই আগস্টের পরে 8ই আগস্ট আর 10ই আগস্ট থেকে আমি বলা শুরু করেছি যে তারা একটা ঐতিহাসিক ভুল করেছে, অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা সরকারে অংশগ্রহণ করে, এই কথা আমি আমার আমৃত্যু পর্যন্ত বলে যাব। এই তারা সে যে পথ হারিয়ে ফেলেছে এখন পর্যন্ত পথের দিশা পায়নি, আর পথের দিশা তারা আর মানে পাবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা তো আসলে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ ঠিক করবেন, কিন্তু তারা আবার এটিও অভিযোগ করছেন যে এই প্রশাসনের 80% মানুষই আসলে বিএনপির দিকে ঝুঁকে গেছে। একটা সাজিদুল হক রুবেল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি একটি কথা বলেছেন, স্টাবলিশমেন্ট ও তার অংশ হিসেবে নির্বাচন কমিশন 2 দলের মধ্যে নির্বাচনকে আটকে রাখছে। আসলে কি আপনারাও কি তাই মনে করছেন? 2টো দল হয়ে গেছে, 2 ভাগ আবারও হয়ে গেল বাংলাদেশ। নিশ্চয়ই আমরা খুব অবাক হয়ে দেখি ইলেকশন কমিশন থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত কেমন জানি হচ্ছে পুরো রাজনীতিটাকে কেক কাটার মতো 2টা অংশে ভাগ করে দিছে। একটা অংশ বিএনপি, একটা অংশ জামাত। আমরা অতীতে দেখতাম যে বাংলাদেশকে আওয়ামী লীগ আর বিএনপি এরকম একটা দ্বিদলীয় বৃত্তে আটকে রাখা হয়েছে, এখন একটা নয়া দ্বিদলীয় বৃত্ত। কিন্তু আমাদের কপালে যেটা আছে, আমাদের ভাগ্যাংশে ওই দ্বিদলীয় বৃত্তটাই রয়ে গেল আর কি। এখন দ্বিদলীয় বৃত্তটা ভেঙে যাবে আমরা ভেবেছিলাম, আমরা সেই স্বপ্নটা দেখেছিলাম নতুনভাবে, যে নতুন প্রজন্মের নেতৃত্বে এই দ্বিদলীয় যে ব্যবস্থা, ঠিক আছে, এই দ্বিদলীয় ব্যবস্থাটা ভাঙবে। এবং দ্বিদলীয় ব্যবস্থাটা আসলে যে 2টা জায়গা, এখন আপনি নানানভাবে নানান স্লোগান দিয়ে নানানভাবে একটা পার্থক্য তৈরি করেন আর কি। কিন্তু আমাদের একটা খুব পুরনো স্লোগান ছিল আর কি, যে ক্ষমতায় যাও লুটে পুটে খাও আর কি, ভিন্ন ভিন্ন নাম কিন্তু একই কাম, এরকম একটা কথা আর কি অনেকে দুষ্টামি করে বলতাম, ভিন্ন ভিন্ন নাম কিন্তু একই কাজ। তো ওই একই কাজের ব্যাপারটাই এখন আসল হয়ে দাঁড়িয়েছে, যে কিভাবে করে খুব দ্রুত গতিতে হচ্ছে এবং খুব নিশ্চিতভাবে নিশ্চিত করতে হবে আমার ক্ষমতায় আরোহণকে। এবং ক্ষমতায় আরোহণ করতে হলে আমার নৈতিকতা, আমার স্বপ্ন, আমার স্লোগান, আমার নয়া বন্দোবস্তের কথাবার্তা সব কিছুকে বিসর্জন দিতে হবে। বিসর্জন দিয়ে আমি হচ্ছে যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা আমরা ভাঙতে পারি না। এখন মনে করেন এই বিসর্জন দিয়ে আসলে যারা যে রাজনৈতিক দলের কথা আপনি বলছেন তারা আসলে কি পাবেন বলে মনে করছেন? কি পাওয়ার আশায় তারা এই বিসর্জন দিবেন? তারা আপাতত কিছু বেশ সফল পাবেন আর কি, ঠিক আছে। আপাতত তারা অনেক সফলতা পাবেন নিশ্চয়ই। খুব ট্যাকটিক্যালি তারা খুব ভালো একটা কাজ করেছেন আর কি। যে বিএনপির উপর তো অতটা আস্থা রাখা যায় না, বিএনপি কর্মীরা তো নেতাদের কথা শোনে না আর কি। তো কিন্তু জামাতের কর্মীরা নেতাদের কথা শোনে বলে শোনা যায় আর কি। তো কয়জন কর্মী আছে, কয়জন সমর্থক আছে, যেটা এখন পর্যন্ত প্রমেয় না, হয়তো জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে বোঝা যাবে আর কি। শুধুমাত্র কিছু ছাত্র সংসদ নির্বাচনের চেহারা দেখে আমি যদি জাতীয় রাজনীতিতে কোনো একটা মেরুকরণের একটা পা ফেলে দিই, তাহলে একটা সমস্যা তৈরি হবে আর কি। তারপরে দেখা যাক, হয়তো জামাতের হচ্ছে কোন নেতা কর্মীরা তাদের জোটের শরিকদেরকে ভালোভাবে হচ্ছে গিয়ে নিজেদের ভোটকে সমর্পিত করে দেবে, ফলে ট্যাকটিক্যালি জামাতের ঘাড়ে পা রেখেই হচ্ছে এই আগামী জাতীয় সংসদে তাদের অনেকেই প্রবেশ করতে পারবে বলে আমি আশাবাদী। এই একই অভিযোগ কিন্তু আবার বিএনপির ক্ষেত্রে করা যায়, অন্যান্য অনেক রাজনৈতিক দল কিন্তু বিএনপির ঘাড়ে পা রেখেও রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে। একই জিনিস আপনার মাথায় রাখতে হবে, বাংলাদেশের রাজনীতির শেষ কথা কিন্তু এখানে না। এখনো আমরা রয়েছি, আমরা গত 75 বছর ধরেও এরকম অনেক বিভাজনের মধ্য দিয়ে কিন্তু আমরা যাইনি। আমরা হচ্ছে ভোট পাই আর না পাই, কিন্তু আদর্শিক অবস্থানে আমরা কোনো রকম সমর্পণ করিনি,
কোন রকম হচ্ছে কি এই যে আসলে আত্মসমর্পণ করিনি। নিজেদেরকে সমর্পণ করে দেওয়ার কথা বলছেন, সেই সময়টাতে যখন আমরা একের পর এক রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ডের কথা দেখছি এবং সামনে আরও টার্গেট কিলিং এর লিস্ট আছে, এরকমও নানান ধরনের আলোচনা চলছে, সেই সময়টাতে আসলে এই মুহূর্তে আমাদের করার কি আছে? এই জায়গাটিতে ফিরবো। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। একটা সাজিদুল হক রুবেল, যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা দেখছি, সেই সময়টাতে আসলে একটা আশঙ্কা বিরাজ করছে, তারপরেও নানানভাবে প্রতিশ্রুতিও পাচ্ছি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবার। প্রশাসনকে ঘিরে যখন আসলে এত অভিযোগ, সেই সময় যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের সময় মাঠে কাজ করবেন, তাদের পরিবর্তন আমরা করতে পেরেছি কিনা, তারা আসলে কতখানি এই নির্বাচনকে সুষ্ঠু হতে সহযোগিতা করতে পারবেন? এটা তো একটা সকলের যে একটা কমন অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর যে পুলিশ প্রশাসনের যে বিষয়টি ছিল, সেটাকে পুনর্গঠনের যে ব্যাপারটা ছিল, সেটাকে পুনর্গঠন করা সম্ভব হয় নাই। ঠিক আছে, পুলিশ যেমন তার হচ্ছে মরালিটি, কনফিডেন্স এগুলা ফিরে পায় নাই, এবং একই সাথে দেখা গেছে যে সিস্টেমের যে বিষয়টা, যেটা আগেও ছিল, সেটা হচ্ছে যে ক্ষমতায় যে আছে তাকে হচ্ছে কি অন্ধভাবে পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা, তার কোড অফ কন্ডাক্টের ঊর্ধ্বে উঠে সরকারের একটা দালালি করার একটা প্রবণতা তার থাকে। এই জন্য আমরা বলতাম আগে পুলিশ লীগ, হ্যাঁ, কখনো পুলিশ দল বলি, কখনো পুলিশ লীগ বলি। পুলিশ লীগের তাদের যে অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড ছিল, সেটা ছিল যে হচ্ছে যে সরকারের কাছে কিংবা কে ক্ষমতায় আসতে পারে তার একটা হচ্ছে পদলেহন করার একটা প্রবণতা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়ে গেছে আর কি। এবং একই জিনিস আছে, এখন খালি হচ্ছে চেঞ্জ হয়েছে, পোশাক চেঞ্জ হয়েছে, এখন খালি হচ্ছে মানে মক্কার পরিবর্তন ঘটেছে, কিন্তু তাদের যে খাসলাত বলে একটা শব্দ আছে, সে খাসলাত বা ক্যারেক্টারিস্টিক্সের তাদের কোনো চেঞ্জটা ঘটে নাই। সেই কারণে আমরা দেখি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, ধরেন কোথাও হচ্ছে জামাত ইসলাম খুব শক্তিশালী, সেখানে আবার আমাদের বিএনপি বন্ধুদের কাছে শুনি যে তাদের অভাব অভিযোগ কী হয়েছে, আর দেশটা তো জামাত ইসলামের হয়ে গেল, দেশটা তো এই হয়ে গেল, প্রশাসন তো হয়েছে জামাতের হয়ে গেল। আবার আমরা বিভিন্ন জায়গায় শুনি হচ্ছে এনসিপির বন্ধুরা হচ্ছে তারা হচ্ছে অভিযোগ করছে যে এখানে তো পুলিশ, এখন তো মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে আসছে এবং পুলিশ অনুমান করছে যে এখানে বিএনপি ক্ষমতা আসতে পারে, ফলে এখন থেকেই তারা পাচাটা শুরু করে দিয়েছে বিএনপির। ফলে এই যে তাদের যে টেন্ডেন্সির জায়গাটা, এই জায়গাটা থেকে হচ্ছে আমার মনে হয় বের করে আনা গেল না আর কি। পুরোনো ধারাতেই আমরা আবারও চলে যাচ্ছি কিনা সরার তুষার, আপনারা যখন অভিযোগ করছেন যে পুরো প্রশাসনের 80% প্রায় লোকজন আসলে বিএনপির পক্ষে কাজ করছেন, সেই সময় এই হত্যাকাণ্ডগুলোরও আমরা একটিরও বিচার এখনো পর্যন্ত দেখতে পাইনি, সেটিও কি একটি বড় কারণ বলেও কি আপনারা মনে করেন? না, ডেফিনেটলি এই হত্যাকাণ্ডগুলো তো বিচার হচ্ছে না এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে, এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার। কারণ সাধারণ মানুষের মধ্যে এটার একটা খুব বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এবং প্রশাসনের যেটা হচ্ছে, প্রশাসন সবসময় আগে যেটা করতো, ক্ষমতা যেদিকে প্রশাসন সেদিকে থাকে, এখনও কিন্তু সেই ধারাটাই অব্যাহত আছে। এবং ওই যে আপনার প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে তালিকা ধরিয়ে দেয়া, এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো করছে এবং প্রশাসন সেক্ষেত্রে আসলে মেরিট আছে কিনা তাকে ধরার, যাকে তারা ধরতে চায়, এটা দেখছে না। এই আমি একটু আগে কিন্তু বললাম যে অবৈধ অস্ত্রের উদ্ধারের নামে আপনি যদি আসলেই যারা শীর্ষ সন্ত্রাসী একটা এলাকায় তাদেরকে যদি ধরেন, তাহলে কিন্তু কেউ আপত্তি করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই অস্ত্র উদ্ধারের নামে আসলে ধরা হচ্ছে হলো যেগুলো, যাদেরকে মনে করা হচ্ছে ওইখানে যারা ক্ষমতাশীল, তাদের জন্য যারা মানে থ্রেট, তাদেরকে। ফলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি তো আসলে প্রশাসনের নিরপেক্ষতার এখানে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। এবং তাদের শুধু নিরপেক্ষতা না, এখানে মনোবলের কথা আসছে, কিন্তু আমি মনে করি যে পুলিশ যদি চায় তাহলে তার মনোবলের কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে তারা সরকারের দিকে তাকিয়ে থাকে, যে সরকার আসলে কিভাবে কি করতে চায়। সরকারকে তো লিপ সার্ভিসিং ছাড়া আমরা কিছু দিতে দেখি না। তাহলে কি সরকারও একটি দলের হয়ে কাজ করছে বলেও আপনারা মনে করেন? সরকার তো যেদিন লন্ডনে গেছে সেদিন থেকেই এই সরকার মানে একদিকে হেলে পড়েছে। এবং এখন আপনি দেখেন, আপনি কোথাও দেখেছেন পৃথিবীতে যে একটা দলের প্রধানের সাথে একটা সরকার প্রধান আরেকটা দেশে গিয়ে তারপর গিয়ে যৌথ স্টেটমেন্ট দেয়? এটা নজিরবিহীন, পৃথিবীতে আপনি দেখাতে পারবেন না যে একটা দলের সাথে, তখন ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছিল সব দল মিলে, অথচ আমাদের সরকার প্রধান লন্ডনে গিয়ে আরেকটা দলের প্রধানের সাথে মিটিং করলেন এবং করে একটা যৌথ স্টেটমেন্ট যেদিন দিলেন, সেদিন প্রশাসনের কাছে এই বার্তা গেল যে আসলে তারা ডিফেক্ট ক্ষমতা। আবার এই সরকার আপনারাই বানিয়েছেন, এই সরকার প্রধানকেও আপনারাই নিয়োগ দিয়েছেন, সে কথাটা ডেফিনেটলি সরকার প্রধান আমরা মানে সবাই সমর্থন দিয়েছে, আমরা প্রস্তাব করেছি, কিন্তু সরকার শুধু আমরা বানাইনি। এখানে যারা উপদেষ্টা তারা বিভিন্ন দলের বিভিন্ন ব্লকের। এই সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল হয়েছিল, সেই অ্যাটর্নি জেনারেল একজন দলের পদধারী ছিলেন, তিনি এই সেদিন না পদত্যাগ করলেন। তারপরে এখানে উপদেষ্টা ধরেন বিভিন্ন বড় দলের মহাসচিবের একেবারে ইয়ারমেট এরকম উপদেষ্টা ছিলেন 2-3 জন।
হ্যাঁ, ফলে মানে আমরা এই সরকার করেছি, মানে এই ছাত্র জনতা করেছে, এটা কনসেপচুয়ালি সত্য, কিন্তু এই সরকারের যে এলিমেন্টস যারা এই সরকারের ভেতরে আছে, এখানে আসলে ছাত্রদের প্রভাবই সবচেয়ে কম ছিল, বা ছাত্রদের প্রভাবটা ধীরে ধীরে এখানে কমানো হয়েছে। অন্যান্য যে পক্ষ, মানে ক্ষমতার রাজনৈতিক দল এবং আরও যে এস্টাবলিশমেন্টের যে পক্ষগুলো আছে, তাদের পন্থী লোকেরাই আসলে এই সরকারকে নিয়ন্ত্রণ করেছে ভেতর থেকে। শাহাদাত হোসেন সেলিম, বিএনপি সরকারকে নিয়ন্ত্রণ করছে কিনা, আবার যারা ক্ষমতাশীলদের জন্য থ্রেট তাদেরকে বেছে বেছে টার্গেট কিলিং এই হত্যাকাণ্ড চলছে, তাহলে বিএনপির উপরেও অনেকটা দায় দেওয়ার চেষ্টা করছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগেই আসলে বিএনপি এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে থাকে, এর পরবর্তী সময় কি হবে? দেখুন, আমরা তো জানতাম যে সরকার হলো যে এনসিপি সরকার, কারণ আপনার ডক্টর ইউনূস প্রথমেই বলেছেন যে ছাত্রই আমার নিয়োগকর্তা, এটা তো আমরা তখন বলতে শুনেছি। পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের উপদেষ্টারা কিন্তু রয়ে গেছেন, এনসিপির উপদেষ্টারাও এখন আছেন সেখানে, তারপরে আপনার জামাত ইসলামের উপদেষ্টা আছেন, এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একজন উপদেষ্টা সেখানে আছেন। তো উপদেষ্টারা কিন্তু শুধুমাত্র যে এক দলকে সমর্থন করছে অথবা মানে দলগতভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো উপদেষ্টা তার মত প্রকাশ করতে পারে ভোটের ব্যালটের মাধ্যমে, কিন্তু তিনি তো শপথ নিয়েছেন অনুরাগ বা বিরাগে বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা। আমরা মনে করি যে উপদেষ্টারা নিরপেক্ষ থাকবেন, প্রশাসন নিরপেক্ষ থাকবেন এবং একটা সুষ্ঠু অবাধ একটা নির্বাচন হবে। এগুলো কিছু কিছু শব্দবোমা মানে আগে থেকেই তৈরি করে রাখছেন যারা। কিন্তু শাহাদাত সেলিম, ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যাদেরকে থ্রেট মনে করা হচ্ছে বেছে বেছে তাদেরকেই এই হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে না, চান? কোথায় দেখছেন ক্ষমতার কাছাকাছি যাওয়ার মতো থ্রেট তাদেরকে? যেমন আপনি কি আপনার ওসমান হাদিকে কি কোনো দলের জন্য থ্রেট মনে করছেন? ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেখানে আমরা পুলিশ বাহিনীর উপর নির্ভর করছি এখন পর্যন্ত, এবং যেটা দেখছি সেটা হলো যে পতিত স্বৈরাচারের ইন্ধনে এই হত্যাকাণ্ডটা ঘটেছে। গতকালকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। এইভাবে বিচ্ছিন্নভাবে হত্যাকাণ্ড ঘটছে। অথবা আবার আমরা থ্রেট দেখছি যে ভারত থেকে বসে বলা হচ্ছে যে নির্বাচন বানচাল করার জন্য কমপক্ষে 40টা কিলিং করা হবে প্রার্থীদেরকে, এটাও বলছি। তো সেক্ষেত্রে তো সরকারের দায়িত্ব প্রার্থীদেরকে নিরাপত্তা দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও অ্যাক্টিভ করা এবং জনমনের যে মধ্যে যে আশঙ্কাটা বিরাজ করছে আশঙ্কাটা দূর করা। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন তিনি ইতিহাসে সেরা নির্বাচন করতে চান। তিনি কি ইতিহাসে সর্বোৎকৃষ্ট নির্বাচন করবেন না সর্বনিকৃষ্ট নির্বাচন করবেন, সেটা তার হাতে। কিন্তু আমি আমার নির্বাচনী এলাকা দেখে আমি বলতে পারি যে সেখানে নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমাদের এলাকাতে বা আমার জেলাতে দল বিশেষ করে এনসিপি জামায়াত বারবার বলছে এই প্রশাসনে 80% লোকই আসলে বিএনপির হয়ে কাজ করছে, এমনকি এই যে হত্যাকাণ্ডগুলো চলছে সেখানেও আসলে কোথাও না কোথাও গিয়ে তারা হয়তো এনসিপি জামাতের এক ধরনের রাজনৈতিক কৌশল। এটা প্রশাসনকে একটা চাপে রাখার জন্য, এটা একটা নষ্ট কৌশল। এটাকে এভাবে বলা যাবে না। প্রশাসন তারা নিরপেক্ষতার শপথে মানে বিয়ে করে একটা সব প্রশাসনকে একটা দলের পক্ষে ট্যাগ দেওয়াটা এটা কোনোভাবে এটা রাজনৈতিকভাবে আপনার এটা রাজনৈতিক শিষ্টাচার বই। কোনটা প্রশাসনকে এখন একটি রাজনৈতিক দলের ট্যাগিং দিচ্ছেন? এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা সারা দেশ থেকে। সেটা হচ্ছে প্রশাসন ধরেন এমনকি হেভিওয়েট ক্যান্ডিডেটের, বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেটের পিএসকে স্যার ডাকছে আমাদের সামনে, আমি কি আমার কানকে অবিশ্বাস করব? মানে যখন ধরেন কল দিচ্ছে কিংবা আসছে তখন তাকে স্যার ডাকা হচ্ছে, উনি চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন, এই ঘটনাগুলো তো ঘটছে, আমরা আমাদের চোখের সামনে দেখছি। এবং আমি যেটা বললাম যে বিএনপি যখন লিস্ট ধরিয়ে দেয়, বিএনপি আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে এলাকায় শেল্টার দিচ্ছে, অথচ একজন লোক আওয়ামী লীগের হয়তো সমর্থন করেছে, কোনো পদে নাই, কোনো মামলা নাই তার বিরুদ্ধে, শুধুমাত্র সে এখন আমাদের প্রতি তার একটা শুভকামনা আছে এই জন্য ধরিয়ে দিচ্ছে। এগুলো তো ঘটছে, কিন্তু আপনি যে এই যে চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে ঘুরছে তাদেরকে কেন অ্যারেস্ট করছেন না? কারণ বিএনপি তাদেরকে শেল্টার দিচ্ছে। ফলে এগুলো কি প্রমাণ করে? প্রশাসন তো নিরপেক্ষ না। শুধু বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সারা পৃথিবীতে সার ডাকাটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে। আমরা ভারতে দেখি যিনি আপনার ওই যে রেস্টুরেন্টে খেতে যান তিনিও বেয়ারাকে সার ডাকেন, আবার বেয়ারাও আপনার কাস্টমারকে সার ডাকেন। অমিতাভ বচ্চনকে দেখি তিনিও তার ক্লায়েন্টকে সার ডাকেন, অথবা যার সাথে শো করছেন আবার তিনিও তাকে সার ডাকেন। এটা নিয়ে খুব আজকে আমাদেরকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে।